আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন এবং এই ভিডিওটি ওপেন করেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখার জন্য। যারা স্পোকেন এবং রাইটিংয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিও। সো যখন তোমরা ভিডিওটি দেখবে, খাতা কলম তোমাদের সামনে রাখবে এবং যা বলি তা লেখার চেষ্টা করবে। সো আর দেরি না করে চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। সো আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, এবং এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ যা আমরা দৈনন্দিন জীবনে আমাদের স্পিকিং এবং রাইটিংয়ে ব্যবহার করে থাকি। সো আমরা প্রথম একটি সেন্টেন্স দেখি। ভিডিওর লেখাগুলো যদি তোমরা পরিষ্কার দেখতে না পারো তাহলে তোমরা কী করবে জানো? ভিডিও ডান পাশে গিয়ে 3.মিনিটে ক্লিক করবে এবং 3.মিনিটে ক্লিক করার পর ভিডিওর কোয়ালিটিটা তোমরা বাড়িয়ে নেবে, তাহলে তোমরা ভিডিওর লেখাগুলো খুব পরিষ্কার দেখতে পাবে। দেন আমরা বলবো এই সেন্টেন্স থেকে এটা কোন টেন্সে পড়ে যায়। সো আমি একটি চিঠি লিখিয়াছি। সো আমি একটি চিঠি লিখিয়াছি, এই বাংলা সেন্টেন্সটা থেকে তুমি কিভাবে বুঝবে এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মধ্যে রয়েছে? সো চেনার একটি উপায় বা কৌশল রয়েছে, তা হচ্ছে বাংলা সেন্টেন্সের শেষে বা বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদের সাথে তুমি ইয়াছি অথবা এসি দেখতে পাবে। যেমন এই সেন্টেন্সের উপরের সেন্টেন্সের বাংলা বাক্যের শেষের দিকে লিখিয়াছি এর মধ্যে লাল রং করা হয়েছে যে ওয়ার্ডগুলিতে, এই ওয়ার্ডের মধ্যে ইয়াচি রয়েছে। সো তোমাকে হয়তো ইয়াচি ফলো করতে হবে বা এচি, সাধু ভাষা ফলো করতে হবে, না হয়তো চলিত ভাষা, দুটি ফলো করলে তোমার সমস্যা হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে ইয়াচি এখানে সাধু ভাষাটা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। এবং আমি একটি চিঠি লিখিয়াছি এবং লেখি আছি থাকার কারণে তো আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছে। তাই এখানে এটাকে যদি আমরা এখন ইংলিশ করি তাহলে দাঁড়ায় সাবজেক্ট হিসাবে আমি, দেন অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ, দেন ভার্বের তৃতীয় লাইন, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে ভার্বের তৃতীয় লাইন, আই হ্যাভ রিটেন এ লেটার। সো আশা করি আপনারা সবাই এটি বুঝতে পেরেছেন। এবং আমি আর একটা সেন্টেন্স নেই, তুমি একটি চিঠি লিখেছ, দেন লিখেছ। সো এখানে লক্ষ্য করো, আমি একটি চিঠি লিখিয়াছি, কিন্তু নিচের সেন্টেন্সে তুমি একটি চিঠি লিখেছ। কারণ আমরা জানি সাবজেক্ট বা কর্তা পরিবর্তনের সাথে সাথে ক্রিয়াপদের রূপটা হালকা পরিবর্তন হয়। যেমন উপরের সেন্টেন্সে ছিল আমি একটি চিঠি লিখিয়াছি, এখানে ক্রিয়াপদ হচ্ছে লেখা, লেখার লগে ইয়াচি যোগ করা ছিল, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে লিখেছ, ক্রিয়াপদের সাথে লিখেছ, ইয়াচো যোগ হয়েছে। সো তাই তোমরা চিনতে পারবে সব সময় বাংলা বাক্যের ক্রিয়াপদের সাথে ইয়াচি অথবা ইয়াচো থাকতে পারে। সো এটাকে যদি আমরা এখন ইংলিশে রূপান্তর করি তাহলে কী দাঁড়ায়? ইউ হ্যাভ রিটেন এ লেটার। সো বলে সো যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফলে কোনো বর্তমান বা বিদ্যমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সো তোমরা চাইলে খাতায় লিখতে পারো এবং মুখস্থ করতে রাখো। একটা উদাহরণ দিই, যেমন আমরা এখন একটা চিঠি লিখেছি কিন্তু এই চিঠিটা এখনও সাবমিট করি নাই। সো বা এই চিঠির কোনো উত্তর পাই নাই, তাহলে এর উত্তরটা এখনও বর্তমানে রয়েছে। বা আমরা একটা চিঠি লেখা শেষ করেছি মাত্র, এরূপ যদি কোনো কিছু বোঝায়, বা আমি এইমাত্র কোনো কাজ শেষ করেছি, এইমাত্র কিছু সময় হয়েছে, তাহলে এই টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সো আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তোমরা জানো সব টেন্সের এই কয়েকটা স্ট্রাকচার থাকে, হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক, এবং WH প্রশ্নবোধক থাকে। সো আমরা প্রথমে দেখব অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হাবোধক বা স্ট্রাকচার গঠন প্রণালী, পরে দেখব নাবোধক, এবং এরপরে দেখব প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। দেন আমরা দেখব WH ব্যবহার করে কীভাবে তুমি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করবে এই টেন্স থেকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে। সো আর দেরি না করে চলো স্ট্রাকচারটি আমি তোমাদেরকে প্রথম বলে দেব। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সেন্টেন্সে যেটা তারা হাবোধক সেন্টেন্সকে প্রকাশ করে, সেটি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হবে। দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেটাকে আমরা ভার্ব 3 বলি, ফার্স্ট পার্টিসিপল, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা বসাতে পারবো। সো স্ট্রাকচারটা খাতায় সুন্দর করে লেখে লেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার।
এবং এই স্ট্রাকচার তোমরা যদি মনে রাখতে পারো বা মুখস্থ করতে পারো তাহলে তোমরা এই স্ট্রাকচার থেকে তুমি নেগেটিভ স্ট্রাকচার নাবোধক স্ট্রাকচার তৈরি করতে পারবে। দেন তোমরা এই স্ট্রাকচার থেকে ইন্টারগেটিভ স্ট্রাকচার তৈরি করতে পারবে এবং এই স্ট্রাকচার থেকে WH সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে পারবে। সো প্রথমে মুখস্থ করো। সো এখানে কথা হচ্ছে স্যার এখানে আমরা হ্যাভ কোথায় ব্যবহার করব এবং হ্যাজ কোথায় ব্যবহার করব। সো থার্ড পারসন সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি তোমরা কি জানো? হি, সি, ইট বা কোনো নাম যদি হয় তাহলে আমরা হ্যাজ ব্যবহার করব এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। সো যখন আমরা উদাহরণ দেব তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে হ্যাভ কোথায় ব্যবহার করবে এবং হ্যাজ কোথায় ব্যবহার করবে। সো আমি প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম এখানেও ঠিক ওই উদাহরণটা নিয়েছি। আমি একটি চিঠি লিখিয়াছি বা লিখেছি। সো তোমাদেরকে তো আমি বলেছিলাম চিনিবার উপায়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। ইয়াচি, ইয়াচো, ইয়াচে আমরা সংজ্ঞা বা ডেফিনিশনের পূর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম। এগুলো তোমাদেরকে মাথায় রাখলে তুমি চিনতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। এবং এই চিনিবার কৌশল যদি তুমি মাথায় রাখো আর তুমি যদি স্পোকেনের ইংলিশ স্পোকেন বা ইংলিশ ভাষা যারা শিখছো এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে এই চিনিবার উপায়টা তোমাদের সবসময় মাথায় রাখবে। সো আমি একটি চিঠি লিখিয়েছি। এখন আমরা যদি স্ট্রাকচার ফলো করে এটিকে ইংলিশে রূপান্তর করি। তো তোমাদেরকে বলেছিলাম চিনিবার উপায় এখানে ইয়াচিটা মাথায় রাখবে সবসময়। সো এটাকে যদি আমরা স্ট্রাকচার অনুসারে ফলো করি, দেখো এখানে স্ট্রাকচার এর প্রথমে রয়েছে সাবজেক্ট, তাই আমরা এখানে এই সেন্টেন্সের আমি, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট। সো আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করি যে তোমরা যদি সাবজেক্ট ভার্ব বা অবজেক্ট কাকে বলে জানতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সকে লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে তা দেখে আসতে পারো। ওকে, সো এখানে আই হচ্ছে সাবজেক্ট। কারণ কেন? এখানে চিঠি লেখার কাজটা কিন্তু আই এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে, তাই এখানে আইটি হচ্ছে সাবজেক্ট। দেন হ্যাভ, আইয়ের সাথে হ্যাভ ব্যবহৃত হয়েছে। দেন রাইট, রোট, রিটেন ভার্বের তৃতীয় লাইন ব্যবহার করা হয়েছে আই হ্যাভ রিটেন, এখানে অবজেক্ট হিসাবে এর লেটার কাজ করছে। সো আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে মিল রেখে। সো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। তুমি একটি চিঠি লিখিয়েছো। সো ঠিক আগের সেন্টেন্সটা আমরা নিয়েছি, কিন্তু এখানে চিনিবার উপায়টা তোমাদেরকে কি মাথায় রাখতে হবে? ইয়াচি প্রথম সেন্টেন্সে ইয়াচি এবং দ্বিতীয় সেন্টেন্সে ইয়াচো। সো চাইলে তুমি দুইটাও মনে রাখতে পারো এবং একটাও মনে রাখতে পারো, যেমন ইয়াচি অথবা ইয়াচো, অথবা তুমি মনে রাখতে পারো এসি এসো। সো ইয়াচি ইয়াচোটা মনে রাখলেই সব থেকে ভালো হবে, কারণ তুমি যদি একটা মনে রাখো তাহলে তোমাকে সেন্টেন্সকে ইংলিশ করতে খুব সহযোগিতা করবে। সো তুমি একটি চিঠি লিখে গেছো, এখানে সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহৃত হবে, কারণ চিঠি লেখার কাজটা ইউ দ্বারা সম্পন্ন হচ্ছে। ইউ দেন অবজেক্ট, ইউ এর পর অক্সিলারি ভার্ব হিসাবে আমরা এখানে এই টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ থেকে এখানে হ্যাভ নিলাম। ইউ হ্যাভ ভার্বের তৃতীয় লাইন রিটেন এ লেটার। সো আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমরা এই দুইটা সেন্টেন্সের মধ্যে হ্যাজ ব্যবহার করি নাই। কি ব্যবহার করি নাই? এখন আমরা একটা উদাহরণ দেখব যেখানে হ্যাজের ব্যবহার করা হয়েছে। যেমন সে একটি চিঠি লিখিয়াছে বা লিখিয়াছে। তো সে একটি চিঠি লিখিয়াছে, কিন্তু এখানে চিনিবার উপায়টা কি দেওয়া আছে? ইয়াছে। সো এখানে তুমি চিনিবার উপায় হিসাবে খাতায় লিখতে রাখতে পারো বাংলা ক্রিয়াপদের শেষে যদি ইয়াচি, ইয়াচো, ইয়াচে ইত্যাদি থাকে তাহলে এটিকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এখানে সাবজেক্ট হি আছে, সাবজেক্ট এখানে সি, বাংলা বাক্যে কর্তা এখানে সি রয়েছে। সো এটাকে যদি আমরা এখন ইংলিশে নেই তাহলে হয়ে যাবে হি হ্যাজ, কি হয়ে গেল? হি হ্যাজ রিটেন এ লেটার। সো এখানে দেখা গেল আইয়ের সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ এবং হি এর সাথে হ্যাজ ব্যবহার করা হয়েছে। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম হ্যাজের ব্যবহারটা আবার বলছি, খাতায় লিখে রাখো। সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, সি, ইট বা কোনো নাম হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাজ ব্যবহার করব। আর এগুলো বাদে যদি বা এগুলোর পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা এখানে হ্যাভ ব্যবহার করব। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার দিয়ে কয়েকটি সেন্টেন্স মেক করে কমেন্টে দিয়ে দাও। ভিডিও মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে, সো মনোযোগ সহকারে
শেষ পর্যন্ত দেখো, এবং যদি মনে করো এই ভিডিওটা অনেক লম্বা তাহলে তোমাদের এখানে ভিডিও স্টপ করে একটু ব্রেক নিতে পারো। সো এখানে আমরা নেগেটিভের স্ট্রাকচারটি দেখব। সো তুমি যদি সম্পূর্ণভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ধারণা পেতে চাও, সো ভিডিওটা লম্বা হলেও তুমি দেখতে হবে, কারণ তোমাকে শিখতে হবে। ইফ ইউ ডু নট ওয়াচ দিস ভিডিও ইউ ওন্ট লার্ন সামথিং। সো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেন নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। সো তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যদি সেন্টেন্সকে নেগেটিভ করতে চাও তাহলে হ্যাভ এবং হ্যাজের সাথে নট যোগ করতে হবে। অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। দেন বাকি সেন্টেন্স এর স্ট্রাকচারটি সেম, ভার্বের তৃতীয় লাইন অবজেক্ট। সো এখানে একটা সেন্টেন্স লিখেছি, আমি একটি চিঠি লিখে নিই। সো এখানে তুমি নি দেখে, বাংলা বাক্যে নি দেখে তুমি অবশ্যই চিনতে পারবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী থাকবে? নি, না থাকবে না নেগেটিভে। যেমন এখানে আই হ্যাভ নট রিটেন এ লেটার। দেন দ্বিতীয় সেন্টেন্স আমরা লিখতে পারি, ফলো করতে পারি যে ইউ হ্যাভ নট রিটেন এ লেটার। তুমি একটি চিঠি লেখো, নি হবে, মনে থাকবে। দেন এখানে তুমি নি দেখে চিনতে পারবে এটা নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। সো দে হ্যাভ নট ফিনিশড ওয়ার্ক, তারা কাজটি শেষ করে নি। সো আশা করি নেগেটিভটা বুঝতে পেরেছো। দেন আমরা এখন ইন্টারোগেটিভে চলে যাই, এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তোমাদের জন্য, যারা স্পোকেন শিখছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অলসো যারা পরীক্ষায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাও। সো এখানে স্ট্রাকচারটি তোমরা হ্যাভ হ্যাজ, যেই টেন্সকে তুমি প্রশ্নবোধক করতে চাচ্ছ ওই টেন্সের অক্সিলারি ভার্বকে তুমি যদি জানো, এবং অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে, একটু লক্ষ্য করো মনোযোগ সহকারে, আগে কিন্তু হ্যাভ হ্যাজ সাবজেক্টের পরে ছিল, কিন্তু এখন যখন আমরা প্রশ্নবোধক বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে এলাম, তখন আমরা বা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে চলে আসলাম, হ্যাভ হ্যাজটা কিন্তু সাবজেক্টের পূর্বে চলে গেছে। এটা সবসময় মাথায় রাখবে, এবং সব টেন্সের ক্ষেত্রে এই থিওরিটা ব্যবহার করতে পারবে। সো হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দেন অবজেক্ট, দেন একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন একটা সেন্টেন্স লিখি, তুমি কি একটি চিঠি লিখিয়াছো। সো এটাকে তুমি যদি এখন ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করতে চাও, তাহলে এখানে কি এর অর্থ প্রকাশ করেছে যে আমরা এখানে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ছিল, কিন্তু প্রশ্নবোধক বাক্যে আমরা হ্যাভ হ্যাজ সাবজেক্টের পূর্বে নিয়েছি, তাই এখানে কি এর অর্থ দিচ্ছে হ্যাভ হ্যাজকে সেন্টেন্সের সাবজেক্ট সামনে নেওয়ার কারণে। এটাকে যদি আমরা এখন ইংলিশ করি তাহলে হয়ে যাবে, চিঠি লিখেছো। এটাকে যদি তুমি ইংলিশে রূপান্তর করতে চাও তাহলে প্রথমে হ্যাভ দিতে হবে, দেন সাবজেক্ট হিসেবে ইউ দিতে হবে, যা স্ট্রাকচারে বলা হয়েছে। দেন ভার্বের তৃতীয় লাইন রিটেন, এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। সো হ্যাভ ইউ রিটেন এ লেটার, তুমি কি একটি চিঠি লিখেছো, লিখিয়েছো বলতে পারবে। সো আশা করি তোমরা সবাই এই টেন্সগুলো ভালোভাবে শিখতে পারছো, এবং হ্যাজ কোথায় ব্যবহার করতে জানো। এখানে সাবজেক্ট ইউ থাকার কারণে আমরা হ্যাভ ব্যবহার করেছি। যদি এখন সাবজেক্টটা হি সি ইট বা কোনো নাম থেকে কোনো একটা হতো তাহলে আমরা হ্যাজ ব্যবহার করতাম। যেমন এটা উত্তরটা, যারা স্পোকেনে আছো তারা উত্তরটা দিবে কীভাবে, দেখো সাইডে দিয়ে লেখা আছে, এটা উত্তরটা ইয়েস আই হ্যাভ রিটেন, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা উত্তরটা হবে ইয়েস আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার। যদি তুমি চিঠি লেখো নাই তাহলে, বা তুমি চিঠি এখন লেখছো না বা লেখা সম্পূর্ণ হয় না, তুমি উত্তর দিবে নো আই হ্যাভ নট রিটেন এ লেটার। স্পোকেনে যারা আছো তাদের জন্য খুব ভালো হবে। সো পরবর্তী একটা দেখি, তারা কি কাজটি শেষ করিয়েছে, বা তারা কি কাজটি শেষ করেছে। সো এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে দাঁড়ায় হ্যাভ দে ফিনিশড ওয়ার্ক। তারা যদি কাজটি শেষ করে তাহলে উত্তর দিবে ইয়েস আই হ্যাভ, তারা উত্তর দিবে উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আর যদি করে না তাহলে বলবে উই হ্যাভ নট ফিনিশড দ্য ওয়ার্ক। সো আশা করি তোমরা সবাই এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আরও কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে, তোমরা নিজে নিজে ট্রাই করবা, অবশ্যই করতে পারবে, এবং কিছু হোমওয়ার্ক করবে, তা আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো। এখন আমরা দেখব WH ওয়ার্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার, কীভাবে তুমি WH ব্যবহার করবে। এবং কারণ তোমরা যখন ইংরেজি সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপারে বিভিন্ন প্রশ্ন পাও, এগুলোর মধ্যে WH কিন্তু দেওয়া থাকে, কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা সেখানে প্রশ্ন করা হয় না। যেমন
হ্যাভ ইউ রিটেন এ লেটার, এরকম প্রশ্ন খুব কম থাকে, খুব কম থাকে। এগুলোর মধ্যে থাকবে হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কী লিখিয়েছো, কিন্তু তুমি উত্তর দিতে হবে আই হ্যাভ রিটেন এ লেটার। সো এখানে প্রথম হ্যাভ দ্য অক্সিলারি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি, কিন্তু পরবর্তী সেন্টেন্স সেটা আমরা মেক করেছি WH ওয়ার্ড দ্বারা। দেন হোয়াই হ্যাভ দে ফিনিশ ওয়ার্ক, কেন তারা কাজটি শেষ করেছে বা করিয়াছে। বুঝতে পেরেছো, এখানে হোয়াই চেয়া সবসময় WH ওয়াই। তোমরা একটু লক্ষ্য করো স্ট্রাকচারের দিকে, হ্যাভ হ্যাজ সাবজেক্ট ভার্বের তৃতীয় লাইন দেন অবজেক্ট, এগুলা কিন্তু আমরা ইন্টারগেটিভ স্ট্রাকচারে ছিল, কিন্তু এটাকে আমরা WH ওয়ার্ড যখন আমরা তৈরি করব তখন অনলি WH ওয়ার্ডটা ইন্টারগেটিভ স্ট্রাকচারের পূর্বে বসিয়ে দিলেই আমাদের সেন্টেন্স শেষ। তো উত্তর দিবে কিভাবে, হোয়াই হ্যাভ দে ফিনিশ দ্য ওয়ার্ক, উত্তর দিবে দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিকজ ইট ইজ দেয়ার ডিউটিস। উত্তরটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে যারা স্পোকেনে আছো। সো আশা করি তোমরা সবাই ভিডিও বুঝতে পেরেছো, এবং যদি পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো, এবং কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া হয়েছে এবং তোমরা এগুলা করে কমেন্ট বক্সে জমা দিয়ে দেবে, এবং পরবর্তীতে আমি দেখব এবং তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আমি আমার এই চ্যানেলে টেন্স নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করছি, পার্ট 1, পার্ট 2, এবং এই ক্লাস তোমরা যেটা দেখছো এটা হচ্ছে পার্ট 3, এবং যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নাই, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসবে।